শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। শোনা গেলে আমাকে একটু বলবে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমাদের ওই ইতিহাসের মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং যেটা ছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো ম্যাপ পয়েন্টিং করতে করতেই আমরা কি করব, এই বিষয়টা সম্পর্কে একদম সরাসরিভাবে পয়েন্ট আউট করে নেব। ওকে, এবার আমি বলতে থাকবো, তোমরা তেমন খাতাতে নোট ডাউন অথবা পয়েন্ট আউট করে নেবে। তো সবাই ম্যাপ দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে। এই ম্যাপটা কি দেখা যাচ্ছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে। তো এখানেতে আমি একটু আলাদা কালার ইউজ করে নিই। আচ্ছা, আমি যে এখানে মার্ক করছি, এই যে মার্ক করছি, মার্ক দেখা যাচ্ছে? এই যে এই জায়গাটাতে আমি একটা মার্ক করলাম, মার্কটা দেখা গেল কি? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। চলো, জন্য আলাদা কিছু প্রসিডিওর আমি নিয়ে নিই। মাউস পয়েন্টটা দেখা যাচ্ছিল? হ্যাঁ স্যার। ওকে, মাউস পয়েন্টার দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, আমরা এখন এখানে ভারতের মানচিত্রটাকে দেখতে পাচ্ছি। ইতিহাসের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারতে আমাদেরকে যেগুলো পয়েন্ট আকারে দেওয়া হয়ে থাকে বা পয়েন্ট করতে হয় সেটা কি? প্রথম হচ্ছে পার্সিদের প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠান স্থল, মানে যারা পার্সি ছিল সেই পার্সিকদের প্রথম যে ক্রিকেট খেলা হতো, তারা যে ক্রিকেট খেলতো, ঠিক আছে, সেই ক্রিকেট খেলার যে ক্লাব, সেই ক্লাবের প্রতিষ্ঠা স্থল মানে কোথায় সেটা অবস্থান ছিল, সেটার অবস্থান ছিল হচ্ছে বোম্বাই। এবার প্রশ্ন হচ্ছে এই বোম্বাইটা কোথায় অবস্থিত? আমাদের এখানে মেনশন করতে হবে যে বোম্বাই এখানে কোথায় অবস্থান করছে বা কোথায় অবস্থিত। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এই স্যার যে ম্যাপ, স্যার ম্যাপ হ্যাঁ? ইয়ে হয়ে গেছে। আর ম্যাপ দেখা যাচ্ছে না এখন স্যার। ও, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ওকে। এই যে মহারাষ্ট্রটা দেওয়া দেখতে পাচ্ছ, মহারাষ্ট্র, এই যে মহারাষ্ট্র, যেটা আমি মাউস পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, মহারাষ্ট্র দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই যে মহারাষ্ট্রটা রয়েছে, এই মহারাষ্ট্রের ঠিক এই রকম পজিশনটা, মানে এই যে জায়গাটায় আমার মাউসের তীর চিহ্নের বিন্দুটা রয়েছে, ঠিক এই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্রের বোম্বাই। ঠিক আছে, এই বোম্বাইয়ে পার্সিদের প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠান স্থল। তাহলে এই জায়গাটা আমাদের একটা গোল পয়েন্ট করতে হবে, এই জায়গাটাতে গোল পয়েন্ট করে আমাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে বোম্বাই। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের কি, পার্সিদের প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা স্থল, এই জায়গাটা। বোঝা গেল? নেক্সট হচ্ছে
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রতিষ্ঠাস্থল। তাহলে মোহনবাগানের নামটা আমরা কলকাতার সঙ্গে জড়িত, তাহলে একদম সরাসরি চলে যাব এই কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে। এই জায়গাটাতে হচ্ছে আমাদের কি, ঠিক এই পয়েন্টটা হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রতিষ্ঠাস্থল। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রতিষ্ঠাস্থল হচ্ছে কোথায়, সেটা কলকাতা। সেই কলকাতাটা আমাদেরকে পয়েন্ট করে দেখাতে হলো। নেক্সট আসছি বোম্বাই থেকে, বোম্বাই থেকে যে স্থান পর্যন্ত ভারতে প্রথম রেলপথ চালু হয়। তাহলে বোম্বাই থেকে যে স্থান পর্যন্ত, আমরা প্রথমেই জানি যে বোম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম ভারতে যে রেলপথ সেটা চালু হয়েছিল। তাহলে সেটা কোন রাজ্যে, আমাদেরকে মনে রাখতে হবে সেটা মহারাষ্ট্র রাজ্যে। এই মহারাষ্ট্র রাজ্যের মধ্যে এইটা যদি বোম্বাই হয়, আমরা আগেই পয়েন্ট করেছি যে এখানে পার্সিদের প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাস্থল ছিল। বোম্বাই থেকে তার ঠিক উপরে হচ্ছে কি থানে, ঠিক আছে, এই থানে, এইখানটা হচ্ছে থানে। তাহলে বোম্বাই থেকে থানে। ওকে, বোঝা গেল নিশ্চয়ই, বোম্বাই থেকে থানে। আরেকবার দেখান। এই জায়গাটা হচ্ছে বোম্বাই, মহারাষ্ট্রের এই জায়গাটা হচ্ছে বোম্বাই, যেখানে পার্সিদের প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব, তার ঠিক উপরেই হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে থানে। ঠিক আছে, মানে এই এমটার সমান সমানে হচ্ছে এই জায়গাটা থানে, আর ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের বোম্বাই। ওকে, নেক্সট হচ্ছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন রয়েছে ভারতের এমন একটি স্থান। তাহলে আমরা জানি সাঁচি, সাঁচিতে হচ্ছে আমাদের একটা প্রাচীন স্থাপত্যের নিদর্শন রয়েছে, সাঁচি। এই সাঁচিটা অবস্থিত কোথায় আগে আবার জানতে হবে। এই সাঁচিটা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের এই পি এর পয়েন্টটা, পি এর কাজটা করে হচ্ছে আমরা সাঁচিটা দেখিয়ে দেবো যে এই জায়গাটা হচ্ছে আমাদের সাঁচি। মধ্যপ্রদেশের এই পি এর অংশটা হচ্ছে সাঁচি। এরপর দক্ষিণ ভারতের একটি শহর। দক্ষিণ ভারত মানে কি, এইটা হচ্ছে আমাদের উপর দিকটা উত্তর ভারত, নিচের দিকটা দক্ষিণ ভারত। এই নিচের দিকের অংশটা হচ্ছে আমাদের তাহলে কি দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের একটি শহর কি মাদ্রাজ। তাহলে আবার জানতে হবে মাদ্রাজ আবার কোথায়। দক্ষিণ ভারতের ঠিক আমাদের এই যে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু ঠিক এই পয়েন্ট, ঠিক আছে, শেয়ার এরিয়ার পয়েন্টের এইরকম জায়গাটা করে হচ্ছে আমাদের পড়ছে কি মাদ্রাজ। তামিলনাড়ুতেই পড়ে মাদ্রাজটা, ঠিক এরকম জায়গাটা করে হবে মাদ্রাজ। ঠিক আছে, এরপর বলেছে দক্ষিণ ভারতের একটি প্রাচীন প্রাচীন শহর। তো দক্ষিণ ভারতের একটি প্রাচীন শহর কি বিজয়নগর। তাহলে বিজয়নগর অবস্থান কোথায়, আমরা জানি বিজয়নগর অবস্থান হচ্ছে এই অন্ধ্রপ্রদেশে বা এই কর্ণাটকের এই শেয়ার পয়েন্ট এরিয়া। তাহলে এই মাঝখানের পয়েন্টটা আমরা এইখানে দেবো, এই জায়গাটা দেবো, ঠিক কে এর ঠিক মাথার এইখানটা করে দেব হচ্ছে আমাদের বিজয়নগর। হুম, তারপর বলেছে ভারতে সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্রস্থল। তাহলে ভারতের সিপাহী বিদ্রোহ হয়েছিল কোথায়, কানপুরে হয়েছিল। আর কানপুরটা অবস্থিত হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের কানপুর, ঠিক এই জায়গাটা উত্তরপ্রদেশের টিটির যে আছে, এই টিটির মাথায় হচ্ছে আমাদের কি কানপুর, সিপাহী বিদ্রোহ ওখানে হয়েছিল। ঠিক আছে, ভারতের সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্রস্থল কানপুর। ভারতের জাতীয় মহাফেজখানার অবস্থান, ভারতের জাতীয় মহাফেজখানার অবস্থান সেটা হচ্ছে কোথায়, না আমাদের দিল্লিতে। আমরা একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছি এইখানে দিল্লি অবস্থান করছে। ভারতের জাতীয় মহাফেজখানার অবস্থান হচ্ছে কোথায়, দিল্লিতে রয়েছে। লাস্ট আর একটা প্রশ্ন হচ্ছে বিপিন চন্দ্র পালের জন্মস্থান, জন্মস্থান বিপিন চন্দ্র পালের জন্মস্থান কোথায়। না, বিপিন চন্দ্র পালের জন্মস্থান হচ্ছে শ্রীহট্ট। আর শ্রীহট্ট আমাদের কিন্তু একদম এই বাংলাদেশ, এইটা এই বাংলাদেশের ঠিক এই কোনাতে, এই ঠিক এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে শ্রীহট্ট। ঠিক এই জায়গাটা এখন, আগে তো অবিভক্ত বাংলা ছিল, ইতিহাসে আমরা সেটাই দেখি। তো এখন বিভক্ত হয়ে গেছে, তো সে কারণে বাংলাদেশের এই জায়গাটাতে হবে শ্রীহট্ট। এই হচ্ছে টোটাল আমাদের ৯টা এখান থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স ম্যাপ পয়েন্টিং, যেটা ফার্স্ট চ্যাপ্টার জন্য গুরুত্বপূর্ণ। এই ৯টা
গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। বুঝতে কারো অসুবিধে যদি থাকে এখন আমাকে বলতে পারো। না স্যার। ওকে। স্যার বলছি ম্যাপে যখন আমি লিখবো তখন পয়েন্টিং ম্যাপ খাতায় লিখে তারপর সেই নাম্বার অনুযায়ী ম্যাপ পয়েন্টিং করব, না ম্যাপ পয়েন্টিং করার পর ম্যাপেতে নামগুলো লিখবো? আমি যেটা বলবো যে ম্যাপেতে তোমরা হচ্ছে পয়েন্ট নাম্বার দেবে, মানে দাগ নাম্বার, প্রশ্নের যে দাগ নাম্বারগুলো সেই দাগ নাম্বারগুলো দেবে। আর ইন্ডেক্স বলে একটা তোমরা সূচক করবে ঠিক কোন জায়গাটা, এই জায়গাটা দেখো কতখানি ফাঁকা সাদা অংশ আছে, দেখতে পেয়েছো এই জায়গাটা? হ্যাঁ স্যার। এই জায়গাটাতে তোমরা ইন্ডেক্স বলে উপরে লিখবে সূচক, যেটা তোমাদেরকে 9 এ দেখানো হয়েছিল। উপরে লিখবে সূচক, নিচেতে দাগ নাম্বারগুলো দেবে 1.1, 1.2, 1.3, যে 2 এর দাগের কি, 3 এর দাগের কি, 5 এর দাগের, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 7, 8 এরকম করে এই অর্ডারে যাবে। এবং লিখবে প্রথম 1.1 এ পারসিকদের প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাস্থল। ঠিক আছে? দিয়ে আমরা এখানে পয়েন্ট করে দেখিয়েছি যেগুলো, সেই পয়েন্টটা আর কি আমরা বুঝতেই পারছি। শুধু এখানে পয়েন্ট দেখাবো, এখানে কিন্তু নামগুলো পরপর পরপর লিখে দেবো। একদম কোনো অবজেকশন থাকবে না, কোনো টিচার এর অবজেকশন রাখবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিদের আর কোনো প্রশ্ন? সানাফা, কোনো প্রশ্ন? বলছিলাম স্যার, থান এটা স্যার কি বললেন, আর একবার বলবেন? থানেটা হচ্ছে যে বোম্বাই থেকে যে স্থান পর্যন্ত ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল। বলছি আমি একটু ক্লাস করাচ্ছি, ক্লাসটা করিয়ে ফোন করছি। হ্যাঁ বলছি ক্লাস করাচ্ছি, ক্লাসটা করিয়ে ফোন করছি। আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো, কে কি বলছিলে? স্যার বলছি থানেটা একবার দেখাবে না? রেলপথের বিষয়, রেলপথ বা সড়ক পথগুলো কিভাবে চিহ্নিত করতে একবার দেখিয়ে দিলে ভালো হয়, মানে কি চিহ্নর দ্বারা? ইতিহাসে রেলপথ কোনো চিহ্ন দ্বারা দেখাতে হবে না। ইতিহাসের ক্ষেত্রে শুধু কেবলমাত্র একটাই সিম্বল হবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিহাসের ক্ষেত্রে যাই বলুক না কেন একটাই সিম্বল হবে। ভূগোলের ক্ষেত্রে এর মেজারমেন্ট বিভিন্ন বিজ্ঞানী মহলে আলাদা আলাদা করা হয়েছে। ইতিহাসের ক্ষেত্রে আলাদা। ইতিহাসের ক্ষেত্রে যেটা হবে দেখিয়ে দিচ্ছি। ধরো, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ইতিহাসের ক্ষেত্রে জাস্ট আমরা কি হলো রে বাবা, কালার পড়ে না কেন? ও, এরকম একটা গোল দূর, এই যে এরকম একটা গোল খালি পয়েন্ট করে দেবো। ঠিক আছে? একটা গোল পয়েন্ট করে দেবো এরকম, একটু একটু সুন্দর করে গোল করে এরকম করে একটা পয়েন্ট করে দেবো। ঠিক আছে? গোল করে একটা পয়েন্ট করে দেবো, দিয়ে এর পাশে লিখে দিলাম এখানে ব্র্যাকেটে 1.1, দিলাম ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আবার একটা জায়গায় পয়েন্ট করলাম 1.2, ব্র্যাকেট ক্লোজ। আবার একটা পয়েন্ট করলাম 1.3, ব্র্যাকেট ক্লোজ। এইভাবে হবে আর কি। ঠিক আছে? স্যার কিন্তু ওই বোম্বে থেকে থানে পর্যন্ত কিভাবে চিহ্নিত করব? একটা দাগ টান দাও, দুটো না, যোগ করতে। প্রথম না, যোগ করতে হবে না। এখানে বলেছে, এখানে প্রশ্ন দিয়েছে, এখানে আগে বলতে দাও আমাকে। এখানে প্রশ্ন দেওয়া আছে বোম্বাই থেকে যে স্থান পর্যন্ত ভারতে প্রথম রেলপথ চালু হয়, সেটা কি? বোম্বাই থেকে তাহলে যেখান পর্যন্ত টানা হয়েছে সেই জায়গাটার নাম কি? থানে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্রশ্নটা বুঝতে হবে। তাহলে বলেছে বোম্বাই থেকে, অলরেডি এখানে মেনশন করাই আছে। তো সে কারণের জন্য এখানে বলাই হচ্ছে যে থানে। এবার যদি তোমাকে বলা হয়, যদি এরকম প্রশ্ন থাকে যে ভারতের প্রথম রেলপথ
চালু হয় কোথা থেকে কোথা পর্যন্ত, যেটা যদি সেটাকে বলে মানচিত্রে প্রদর্শন করে দেখাতে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম ভারতের ম্যাপটা আছে, এবার পয়েন্ট করা হচ্ছে ঠিক আছে, পয়েন্ট করা হচ্ছে, আমরা পয়েন্ট নিলাম, কালার নিলাম, নিয়ে আমি দেখাচ্ছি এখানে যা। সাপোজ আমি একটু এটাকে একটু ছোট করা যাবে কি, এই ধরো, হ্যাঁ ছোট হচ্ছে গো, গুড। এই ধরো এটা হচ্ছে বোম্বাই, আর এটা হচ্ছে ধরো থানে, ঠিক আছে, আর এটা ধরো হচ্ছে বোম্বাই। আমি বলেছিলাম একটু আগে, তাহলে বোম্বাই আর এর ওপরেরটা হচ্ছে থানে, এই দুটো অংশ রয়েছে। আর বলা হয়েছে যে ভারতের প্রথম রেল চলাচল করা হয় কোথা থেকে কোথা পর্যন্ত, তাহলে এখান থেকে এখান পর্যন্ত। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা সিম্পল একটা লাইন টেনে দেবো এরকম, ঠিক আছে, সিম্পল একটা লাইন টেনে দেবো এরকম, একটা একটা ডটেড লাইন কাটা, মানে ডটেড লাইন বলতে আমরা বুঝি কি, ডটেড লাইন বলতে এটা যখন আমরা যোগ করবো এটা কিন্তু কাটা 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 হবে। কাটা কাটা বলতে হচ্ছে, কোথায় গেল, এই যে ঠিক এইরকম হবে, এরকম লাইন এখান থেকে এখান পর্যন্ত টেনে দেবো, দিয়ে এই জায়গাটায় মেনশন করে দেবো, এখান থেকে এই পাশটা এখানে মেনশন করে দেবো পয়েন্টটা, যে 1 পয়েন্ট কত, এবং সেখানে লিখে দেবো বোম্বাই থেকে থানে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বলো সানাফা কি আরো বলছিল? হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম। ডাউট নেই আশা করি। এবার আমরা জিওগ্রাফিতে যাব। জিওগ্রাফিতে আমরা কোনটা লাস্ট পর্যন্ত আলোচনা করেছিলাম, বোধহয় ইন্ডিয়াটা ধরা হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং পড়া দেওয়া ছিল বোধহয় ইন্ডিয়ার হচ্ছে ফিজিক্যালটা, হ্যাঁ কি না? হ্যাঁ চার স্যার। চার পাঁচ পাতা মতো পড়তে বলেছিলাম না? ঠিক আছে, চলো ইন্ডিয়াটাও ধরবো, আবার এই সাইডটাও ধরবো, দুটোই আজকে হবে। লাস্ট ইন্ডিয়ার কতখানি পর্যন্ত হয়েছিল আমাকে একটু বলো। কেন্দ্র শাসিত অঞ্চল পর্যন্ত হয়েছিল। আচ্ছা, আজকে হবে আমাদের ভারতের ভূপ্রকৃতি, আমি যদি খুব ভুল না হই, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, 1 মিনিট খালি একটু জল খেয়ে আমি স্টার্ট করছি। ওকে, তো ভারতের প্রাকৃতিক পরিবেশ বা ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ভূপ্রকৃতিগত বৈচিত্র্যে ভারতকে পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণ রয়েছে। যেমন আমরা বলতে পারি যে ভারতের ভূপ্রকৃতিটা একটা বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় কেন, সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। লাইভলি দেখলে তোমরা বুঝতে পারবে
আমি কেন বলতে চাইছি যে ভারতের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। তো চলো আজকে আমরা একটু ফার্স্ট টাইম দেখব যে ভারতের ভূপ্রকৃতি কেন বৈচিত্র্যময়। তো ফার্স্ট আশা করি তোমরা একটা পৃথিবীর ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। খুব মনোযোগ সহকারে ভিডিওটা লক্ষ্য করবে। তাহলে আমরা ভিডিওতে কি দেখতে পেলাম? আমরা ভিডিওতে দেখতে পেলাম যে এইটা ভারতবর্ষ, এটা গুজরাট, এটা ভারতবর্ষের আমরা প্রথম যে পজিশনটা দেখতে পেলাম সেটা হচ্ছে হিমালয় বা হিমালয়ের যে অংশ সেটা দেখছি। ভালো করে দেখো, ফিজিক্যাল ফিচার্স আমরা দেখছি। ভূপ্রকৃতিগত দিক থেকে এটা নদীগুলো যে প্রবাহিত হয়ে আসছে উত্তরপ্রদেশের ওপর দিয়ে, ভালো করে লক্ষ্য করবে। অপর দিক থেকে যে আমাদের ব্রহ্মপুত্র আসছে, দেখো এই জায়গাটা মিলনস্থল, এই জায়গাটা মিলছে, যে বঙ্গোপসাগর আমাদের পশ্চিমবঙ্গ চলে আসলো। ভারতের ফিজিক্যাল ফিচার্স আমরা দেখছি। রিভার, দক্ষিণ ভারতের রিভার, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। বিভিন্ন কাল্টিভেটেড ল্যান্ড, যেখানে চাষযোগ্য জমি রয়েছে এবং গাছপালা রয়েছে। ভারতের সীমারেখা দেখছি আমরা এবং সীমান্তগুলো দেখছি। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গুজরাট। ন্যাশনাল হাইওয়ে, সর্দার সরোবর প্রকল্প, থর মরুভূমি, রাজস্থানে। এখন যেটা দেখছি সেটা নয়, এর উপরে অবস্থান করবে।
এই জায়গাটা থর মরুভূমি, এই যে। তাহলে আমরা আশা করি ভিডিওটা সবাই দেখেছি বা দেখতে পেলাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সেখানে আমাদের ভারতের যে চারিদিকের যে বাউন্ডারি গুলো রয়েছে এবং সেখানকার যে টোটাল যে সিস্টেম সেটা আমরা লক্ষ্য করতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমরা দেখব যে ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ, যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরে পার্বত্য অঞ্চল, ভিডিওতে দেখেছি উত্তরে পার্বত্য অঞ্চল। হ্যাঁ স্যার। তারপর দেখেছি বৃহৎ সমভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চলের পরেই আমরা দেখতে পাচ্ছি বৃহৎ সমভূমি অঞ্চল, দেখতে পেয়েছি। তারপর দেখতে পেলাম উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, যে জায়গাটা মালভূমি বিস্তার সেই জায়গাটা আমরা দেখেছি। তাহলে সমভূমি কত থেকে কত হয়? 100 থেকে 300 মিটারের মধ্যে হয় সমভূমি, 300 থেকে 600 মিটারের মধ্যে হয় হচ্ছে মালভূমি, 600 থেকে 800 হয় পাহাড়, আর 800-র ওপর হলে সেগুলো হয় হচ্ছে পর্বত। তাহলে আমরা সেই বিভাজনটা কিন্তু ভিডিও ক্লিপের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং উপকূলীয় সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল বলতে যেখানে সাগর রয়েছে, বঙ্গোপসাগর আমরা দেখতে পেলাম ভারত মহাসাগর এবং আরবিয়ান সাগর, ঠিক আছে। সেই সাগরের সংলগ্ন যে উপকূল বিভাগ রয়েছে সেই উপকূল অংশটাও আমরা কিন্তু লক্ষ্য করেছি বা দেখেছি। এবং কিছু দ্বীপ অঞ্চল, যে আমাদের শ্রীলঙ্কার সংলগ্ন যে সমস্ত দ্বীপ অঞ্চলগুলো রয়েছে, যেমন লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপ, ঠিক আছে, ইত্যাদি দ্বীপগুলোকে কিন্তু আমরা, দমনদীউ দ্বীপ, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো ফার্স্ট আজকে আমরা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করছি। এটা হচ্ছে ভারতবর্ষের একদম উত্তর প্রান্তে বিশ্বের এই উচ্চতম এবং নবীনতম ভঙ্গিল পর্বত অঞ্চলটি বিস্তৃত। তাহলে ভঙ্গিল পর্বত কোনটাকে বোঝাচ্ছে? আগে এখানে একটা ট্রাম পেলাম, ভঙ্গিল পর্বত। তাহলে যে পর্বত ভাঁজ খেয়ে সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে ভঙ্গিল পর্বত। এবার ভাঁজ খাওয়া জিনিসটা কি? সাপোজ ধরো যে দুটো কাগজের দু কোণাতে তুমি চাপ দিলে, তাহলে মাঝখানের অংশটা কি হবে? ফোল্ড হবে, ভাঁজ খেয়ে যাবে। তাহলে এরকম করে ভাঁজ খেয়ে যে পর্বত সৃষ্টি হয় সেটাকে ভঙ্গিল পর্বত বলা হচ্ছে। নবীন ভঙ্গিল পর্বত বলতে, নবীন ভঙ্গিল পর্বত বলতে যে ভঙ্গিল পর্বতগুলো খুব দ্রুত, মানে খুব কম সময়ে তৈরি হয়েছে, সেগুলোকে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। সেই নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলটি উত্তরে তিব্বত মালভূমি এবং দক্ষিণে বৃহৎ সমভূমির মাঝে অবস্থান করছে। তাহলে তিব্বত মালভূমি কোথায় অবস্থিত? চীন আর ভারতের মাঝখানে অবস্থান করছে কে? তিব্বত মালভূমি। আর দক্ষিণের যে বৃহৎ সমভূমির মাঝে জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশে অবস্থান করছে। তাহলে এই যে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে, উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের যখন পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা আলোচনায় আসব, ঠিক আছে, একটা মিনিট তোমরা যদি আমাকে দাও, আমি তাহলে এখানে ইয়েস, একটা মিনিট আমাকে খালি তোমরা দিয়াও, তাহলে আমি তোমাদেরকে একদম খুব সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দিতে পারবো এবং তোমরা দেখে নিতে পারবে। জাস্ট একটুখানি, খুব ভালো একটা ডায়াগ্রাম আমি খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, ইয়েস, এই ডায়াগ্রামটা আশা করছি পেয়ে যাব।
ওকে, চলো স্টার্ট। বাহ, ফাইন একদম। খুব সুন্দর একটা ডায়াগ্রাম পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি আশা করি প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখো, খুব ভালো ডায়াগ্রামটা পাওয়া গেছে। তো দেখো, বলছি যে উত্তরে যে পার্বত্য অঞ্চলটা রয়েছে, এইটা হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলটা কোনখান থেকে কোনখান পর্যন্ত বিস্তার লাভ করেছে বলছে, এখানে এই যে পার্বত্য অঞ্চলটা একদম বলছে যে জম্মু এবং কাশ্মীর, তাহলে আমাদের এই জায়গাটা জম্মু এবং কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর এই জায়গাটা। এরপর বলছে যে লাদাখ, হিমাচল প্রদেশ, তাহলে জম্মু কাশ্মীরের পরের অংশটাই হচ্ছে আমাদের লাদাখ। তার মানে আমরা জানি যে জম্মু কাশ্মীরকে ভেঙেই হয়েছে লাদাখ, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। দেন আমরা কি দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি হচ্ছে হিমাচল প্রদেশ, এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশের পরেই আমরা কি দেখতে পাচ্ছি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড দেখতে পাচ্ছি, এরকম ছোট্ট একটা অংশ, এই জায়গাটায় উত্তরাখণ্ড রয়েছে আমাদের। উত্তরাখণ্ডের পর আমরা দেখতে পাচ্ছি কি, সিকিম। তার মানে এই যে অংশটা উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশের ওপরটায় আমাদের আবার ওই নেপাল, ভুটান এইসব চলে আসছে বলে আমরা আবার এখানে একদম এসে পাচ্ছি সিকিমে, এই জায়গাটা হচ্ছে সিকিম, সেই জায়গাটা পাচ্ছি। আবার একদম আপ টু পাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশ। এইটা নিয়ে আমাদের বিস্তার লাভ করছে উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বতশ্রেণী ধনুকের মতো অর্ধচন্দ্রাকারে কি করেছে, বিস্তার লাভ করেছে। তাহলে উত্তর পশ্চিমে, তার মানে ভালো করে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমাদের উত্তর দিক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, এদিকটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তার মানে এই যে উত্তর পশ্চিম মানে এই অংশটা, এই দিকের অংশটা। তাহলে বলছে উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে শুরু করে আপ টু অরুণাচল প্রদেশ পর্যন্ত দেখো একটা ধনুকের মতো আকৃতি ধারণ করেছে, বেঁকে, একটা বেঁকে ধনুকের মতো আকৃতি ধারণ করেছে। এই যে ধূসর কালার অর্থাৎ গ্রে কালারের যে আমরা ব্রাউন কালারের যে আমরা কালারটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ, এটাই হচ্ছে আমাদের হিমালয় পর্বত। আই এম এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে আমাদের হচ্ছে হিমালয় পর্বত। তো এবার বলছে যে পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারওয়া শৃঙ্গ পর্যন্ত 2400 কিমি দীর্ঘ এবং প্রস্থ হচ্ছে 200 থেকে 500 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে এই অংশটাকে বলা হয় হচ্ছে আমাদের হচ্ছে নাঙ্গা পর্বত, ঠিক আছে, নাঙ্গা পর্বত থেকে স্টার্ট করে আপ টু হচ্ছে এদিকে নামচা বারওয়া, অরুণাচল প্রদেশের কাছে হচ্ছে নামচা বারওয়া পর্যন্ত 2400 কিলোমিটার দীর্ঘ এবং 200 থেকে 500 কিলোমিটার হচ্ছে চবড়া যে অংশটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের কি পার্বত্য অঞ্চল। এবার যদি দেখি মোট 7 লক্ষ বর্গ কিলোমিটার ক্ষেত্রমান যুক্ত হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যে 5 লক্ষ বর্গ কিলোমিটার ভারতে রয়েছে। তাহলে আমরা একটা অপশন পেলাম যেখানে দেখতে পাচ্ছি যে টোটাল হিমাচল যে আমাদের যে হিমালয় পর্বত, সেই হিমালয় পর্বতের ক্ষেত্রমান মানে কতখানি জায়গা জুড়ে অবস্থান করছে, 7 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে হিমালয় পর্বত। তার মধ্যে থেকে আমরা 5 লক্ষ কিলোমিটার পাচ্ছি ভারতে, বাকি 2 লক্ষ কিলোমিটার কোথায় যাচ্ছে, অন্য দেশের মধ্যে রয়েছে। সেই দেশের নাম কি, আমরা পাচ্ছি চীনকে। তো ভূপ্রাকৃতিক বিভাগ যদি আমরা যাই তাহলে সেখানে কি দেখতে পাবো, সেখানে দেখতে পাবো দুটি উপ অঞ্চলে বিভক্ত রয়েছে। দুটি উপ অঞ্চলে কি রয়েছে, দুটি উপ অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী আর একটা হচ্ছে উত্তর পূর্বের উপভূমি উচ্চভূমি অঞ্চল। তাহলে প্রথমটা হচ্ছে কি আমাদের, প্রথমটা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী এই অংশটা এবং দ্বিতীয়টা হচ্ছে কি উচ্চ পার্বত্য অঞ্চল, দ্বিতীয় অংশটা। এবার আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে বা বলতে হবে সেটা হচ্ছে যে হিমালয় পর্বতশ্রেণী প্রস্থ বরাবর এর ভূপ্রকৃতি কি রয়েছে।
হিমালয় 4টি সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে গঠিত। হিমালয় কি? 4টি সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে কি হয়েছে? গঠিত হয়েছে। উত্তর থেকে দক্ষিণে তেতিস, হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার 4টি সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে যখন গঠিত, 4টি সমান্তরাল পর্বতশ্রেণী, সেই 4টি সমান্তরাল পর্বতশ্রেণীর যখন সমন্বয়ে গঠিত হচ্ছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে প্রথম কেন টেথিস আসলো? এর মেন পয়েন্ট হচ্ছে এই যে আমাদের যে হিমালয় পর্বত রয়েছে, এই হিমালয় পর্বতকে বলা হয় নবীন ভঙ্গিল পর্বত, এবং এই নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার একটা ইতিহাস রয়েছে। ইতিহাসটা কি না, এই স্থানেতে টেথিস নামে এক ধরনের সাগর ছিল। সেই সাগরের একদিকটা ছিল লোরেন্সীয় ভূমি, যেটাকে আমরা আঙ্গারা ল্যান্ড বলে থাকি, আর একদিকটা ছিল হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এই দুটো যে ল্যান্ড রয়েছে, সেই ল্যান্ডের পলি এসে টেথিসে পড়তো, এবং পাত সংস্থানজনিত কারণের ফলে সেখানে কি হয়, ভাঁজ খায়। ভাঁজ খেয়ে এই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে, যার নাম হিমালয় পর্বত। তো তারপরে আসছি হিমাদ্রি হিমালয়, তারপর হিমাচল হিমালয়, তারপর হচ্ছে শিবালিক। তাহলে হিমালয় পর্বতকে আমরা ভাগ করতে পারলাম মোট 4টি ভাগে। প্রথমটা হচ্ছে টেথিস হিমালয়, তারপর হিমাদ্রি, তার মানে হিমযুক্ত যে সমস্ত বরফ আবৃত অংশ রয়েছে, সেই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে হিমাদ্রি হিমালয়। তারপর আসছে কি, তারপর আসছে আমাদের কাছে হিমাচল, অর্থাৎ হিমাচল প্রদেশে যে অংশটার উপর দিয়ে আমাদের পর্বতটা গেছে সেটাকে বলা হচ্ছে হিমাচল হিমালয়। এই হিমাচল হিমালয়ে কেউ যদি বেড়াতে গিয়ে থাকো তাহলে দেখতে পাবে, বা জম্মু কাশ্মীরে গেলেও কেউ দেখতে পাবে, ঠিক আছে। এবং আমাদের আপ টু এই দিকের অংশটাকে আমরা বলে দিচ্ছি কি শিবালিক। মোট 4টে অংশে বিভক্ত করেছি। এবার আমরা দেখব যে টেথিস হিমালয় এই জিনিসটা সম্পর্কে আরেকটু কি ব্যাখ্যা পাওয়া যায়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এ অবস্থান করছে কে? আমি একটু আগেই তোমাদেরকে মাউসের পয়েন্টার দিয়ে দেখিয়ে দিয়েছি যে কোন জায়গাটা টেথিস হিমালয় হিসেবে গ্রহণযোগ্য, বা কোন জায়গাটা টেথিস হিমালয় রূপে বলা হচ্ছে। তাহলে দেখো টেথিস হিমালয় হচ্ছে কোন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, টেথিস হিমালয় আমরা দেখতে পাচ্ছি যে আপ টু কোনখান পর্যন্ত বলো না, টেথিস হিমালয় হচ্ছে আমাদের এই জম্মু, কাশ্মীর আর হচ্ছে কি লাদাখ। এই জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ, ঠিক আছে, এই যে 3টে অংশ রয়েছে এতে অবস্থান করছে। অধিকাংশই হচ্ছে তিব্বতের অন্তর্ভুক্ত হওয়ায় একে তিব্বতীয় হিমালয়ও বলা হয়ে থাকে। কেন? কারণ এর বেশিরভাগ অংশটা আবার আমরা দেখতে পাচ্ছি কি যে তিব্বতে অবস্থান করছে। আমরা জেনে থাকি যে ভারত আর এইটা হচ্ছে আমাদের চীন, এই মাঝখানের যে এই জায়গাটা রয়েছে না, এই জায়গাটা হচ্ছে তিব্বতীয় মালভূমি, ঠিক আছে। এই তিব্বতীয়ের যে অংশটা, কিছুটা অংশ কিন্তু তিব্বতের মধ্যেও পড়েছে। এই কারণের জন্য তিব্বতীরা আবার কি বলে থাকে না, তিব্বতীরা অনেক সময়তে দাবিদার হয়ে থাকে, বা তারাও বলে থাকে যে এটা আমাদের। সেই জন্য আমরা পাচ্ছি যে কি অধিকাংশ অংশটা তিব্বতের মধ্যে অবস্থান করে বলে সেই কারণের জন্য একে কি বলা হয়, তিব্বতীয় হিমালয় বলা হচ্ছে। তো আমরা দেখি আজ থেকে প্রায় 12 থেকে 7 কোটি বছর আগেকার কথা, সেই সময়তে এর কিন্তু উৎপত্তি হয়। প্রথমবার ভূ আলোড়ন হয়, মানে মাটির নিচে যে পাতগুলো রয়েছে তাদের মধ্যে যে চলন হয় বা সংবহনশীলতার জন্য কি হয়, ওই জায়গাটা আমাদের কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এর যদি বৈশিষ্ট্য দেখি, ক্যারেক্টারিস্টিক্স কি কি রয়েছে না, এর যে দৈর্ঘ্য 1000 কিমি এবং প্রস্থ হচ্ছে 40 থেকে 225 কিলোমিটার, যেটা প্রশস্ত হচ্ছে হিমালয় প্রশস্ত, ঠিক আছে। এবং গড় উচ্চতা যদি দেখা যায় 3000 মিটার গড় উচ্চতা রয়েছে। এটি পর্বত এবং মালভূমিময়, ঠিক আছে, যেখানে হচ্ছে জাস্কার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, লিওপারগেল এই জায়গাটার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জাস্কর, ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপারগেল। হ্যাঁ, লাদাখ, কৈলাস, হ্যাঁ, এছাড়া হচ্ছে কারাকোরাম ও আগিল পর্বত এবং লাদাখ, ঠিক আছে, আকসাই চীন মালভূমি রয়েছে। অর্থাৎ আমি যে নামগুলো বললাম, যেমন হচ্ছে তোমার লাদাখ, কৈলাস পুরোপুরি আমাদের হাতে
নেই। এই কৈলাস হচ্ছে চীনের মধ্যে চলে গেছে, কৈলাস পর্বত। অনেক সময় নাম শুনে থাকবে, কৈলাস পর্বত। ঠিক আছে? তারপর হচ্ছে কারাকোরাম, ঠিক আছে? গডিন অস্টিন বা K2 যেটাকে বলা হয়। তো তারপর হচ্ছে আগিল পর্বত, লাদাখ, এগুলো বেশিরভাগটাই হচ্ছে চীন মালভূমির অন্তর্গত হয়ে গিয়েছে। তো এবার আমরা দেখব কারাকোরাম, ঠিক আছে? এই কারাকোরামের যেটাকে বলা হচ্ছে এর গডউইন অস্টিন হচ্ছে ভারতের সর্বোচ্চ ও বিশ্বের বৃহত্তম উচ্চ শৃঙ্গ। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে ভারতের বা বিশ্বের সর্বোচ্চ, বিশ্বের হচ্ছে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে? সরি, বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তো যদি বলা হয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হচ্ছে গডউইন অস্টিন বা হচ্ছে K2। এবং এতে ভারতের দীর্ঘতম সিয়াচেন হিমবাহ রয়েছে। আমরা স্কুলেতেও দেখেছি যে সিয়াচেন হিমবাহের কথা বলা হয়। তো সিয়াচেন হিমবাহ, ভারতের দীর্ঘতম হিমবাহ, কিন্তু এই স্থানেতে অবস্থান করছে। এবং আগিল পর্বত ভারতের উত্তরতম সীমানা রয়েছে এই জায়গাতে। এতে কারাকোরাম গিরিপথ, বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ, কিন্তু এই কারাকোরাম গিরিপথ এই স্থানেতে কিন্তু অবস্থান করছে। এবং যদি লাদাখ মালভূমির কথা বলি, এই জায়গাটাতে লাদাখ মালভূমি, তাহলে সেখানে কি দেখতে পাবো না, এটি ভারতের উচ্চতম মালভূমি। ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি, যেটা পর্বত বেষ্টিত রয়েছে, 5300 মিটার উচ্চতা রয়েছে। বিশ্বের উচ্চতম গিরি সড়ক সেতু, বিশ্বের উচ্চতম গিরি সড়ক সেতু, যার নাম হচ্ছে খরদুংলা, 5359 মিটার উচ্চতায় রয়েছে এখানে। এবং প্যাংগং ও শো মোরারি লবণাক্ত হ্রদ রয়েছে। আমরা অনেক সময় শুনে থাকি যে লবণাক্ত হ্রদের কথা, প্যাংগং হ্রদ। এই প্যাংগং হ্রদ এবং শো মোরারি, এই যে হ্রদগুলো, এগুলো কিন্তু আমরা এই জম্মু কাশ্মীর লাদাখ সংলগ্ন এরিয়াতে আমরা দেখতে পাবো। এবং এই জায়গাতে আর কি দেখতে পাবো, গডউইন অস্টিন বা K2, ঠিক আছে, ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ, সেটা দেখতে পাবো। এছাড়াও দেখতে পাবো আর কি, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ, সেটাও কিন্তু এখানে অবস্থান করছে, এটাও আমরা দেখতে পাবো। এরপর আসছি হিমাদ্রি বা হিমগিরি বা উচ্চ হিমালয় যে জায়গাটা, সেখানে আমরা কি দেখতে পাবো না, টেথিস হিমালয়ের দক্ষিণে ও হিমাচলের উত্তরে অবস্থান করছে এই অংশটা, যেখানে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশে দেখা যায়। তার মানে টোটাল এই যে অংশটা, এই অংশটাতে দেখা যাচ্ছে হিমাচল হিমালয়। তো এবার দেখো এর উৎপত্তিটা কি করে হয়েছে না, টেথিস হিমালয়ে প্রথমে ভূ-আলোড়নের সৃষ্টি হয়েছিল। তো ভূ-আলোড়ন প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই। এবং যেটা আমি একটু আগেই তোমাদেরকে বলেছি বা রিপিট করেছি, যে আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের সৃষ্টির ফলে যে সৃষ্টিটা হয়েছিল, সেখানেও সেইভাবেই সৃষ্টি হয়েছে। তো এটি হিমালয়ের উচ্চতম অংশ, গড় উচ্চতা এখানে 6100 মিটার থাকে। নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত 2400 কিমি দীর্ঘ এবং 25 কিমি প্রশস্ত হয়ে থাকে। অসংখ্য তুষারাবৃত সুউচ্চ শৃঙ্গ রয়েছে এখানে। মাউন্ট এভারেস্ট বিশ্বের উচ্চতম শৃঙ্গ। যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিশ্বের উচ্চতম শৃঙ্গ, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর পূর্বে নাম কি ছিল? এর পূর্বে নাম ছিল হচ্ছে পিক 15, ঠিক আছে, পিক 15, এবং বর্তমানে নাম হয়েছে মাউন্ট এভারেস্ট, বিশ্বের উচ্চতম শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। লোটসে, তারপর হচ্ছে মানাসুলু, মাকালু, ধওলগিরি, অন্নপূর্ণা, কেদারনাথ, আমরা কেদারনাথ যাই যে উত্তরাখণ্ডের কেদারনাথ, ঠিক আছে, তারপর হচ্ছে কামেট, নন্দা দেবী, এই সমস্ত এই উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের অঞ্চলটা জুড়ে, ঠিক আছে, এই অঞ্চলটা জুড়ে উত্তরাখণ্ড এই জায়গাটা অবস্থান, মানে পাঞ্জাবের মাথায় হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, হ্যাঁ, এই জায়গাটায় অবস্থান করছে উত্তরাখণ্ড, আর হচ্ছে আমাদের পাঞ্জাব, ঠিক আছে, পাঞ্জাবের ঠিক মাথার উত্তরাখণ্ড, আর তার পাশে হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। এই জায়গাটাতেই আমাদের কি কি রয়েছে, এই তোমার কেদারনাথ, তারপরে হচ্ছে আমাদের ওই মানাসুলু, মাকালু, ধওলগিরি, এইগুলো রয়েছে। বুর্জ আলি, শ্রীনগর ও লে, তারপরে হচ্ছে জেবলা, নাথুলা গিরিপথ কিন্তু আমাদের এই সিকিমে অবস্থান করছে, সিকিমে, ঠিক আছে।
পশ্চিমবঙ্গের যে মাথায় যে রাজ্যটা রয়েছে সিকিম, সেখানে নাথুলা গিরিপথ। তারপরে হচ্ছে সিপকি বা সিপকিলা, তারপরে হচ্ছে ডুংরিলা, এইগুলো কিন্তু আবার আমরা দেখতে পাবো কোথায়? উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড রাজ্যে তিব্বতীয় অংশে কিছুটা, আর কিছুটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডে আমরা দেখতে পাবো। এই হচ্ছে হিমাদ্রি বা হিমগিরি হিমালয়ের কথা বললাম। এরপর হিমাচল বা মধ্য হিমালয়, মাঝখানের যে অংশটা, সেখানে আসবো। অর্থাৎ হিমাদ্রি হিমালয় যতখানি পর্যন্ত গেল, তার পরবর্তী অংশটাই হচ্ছে কি? হিমাচল হিমালয়। হিমাদ্রি হিমালয় এবং শিবালিকের উত্তরে অবস্থান করছে। এবার এখানে দেখা যায় দ্বিতীয়বার ভূ আলোড়নের সৃষ্টি হয়েছিল, প্রায় আজ থেকে 2.5 থেকে 3 কোটি বছর আগেকার ঘটনা বা কথা। উচ্চতা হচ্ছে এই জায়গাটা হয় মাঝারি, গড়ে প্রায় 3,500 থেকে 4,500 মিটার পর্যন্ত হয়ে থাকে, এবং এটি 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়। অনেক পর্বতশ্রেণী এখানে কিন্তু অবস্থান করছে এই জায়গাটাতে, যেমন পীর পাঞ্জাল, ধাওলাধর, মুসৌরি, নাকটিব্বা, মহাভারত, এই ধরনের কিন্তু কি পর্বতশ্রেণীগুলো এখানে অবস্থান করছে। দেখবে যারা মুসৌরি যায় তারা দেখবে হরিদ্বারে নামে, তাহলে হরিদ্বার কোথায় অবস্থান করছে? উত্তরপ্রদেশে হরিদ্বার, এলাহাবাদের কাছে হরিদ্বার। সেখান থেকে সবাই আবার আস্তে আস্তে তোমার চলে যায় উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরাখণ্ডে চলে যায়, গিয়ে ওখানেতে চলে যায় কোথায় না এই মুসৌরি, ঠিক আছে, পীর পাঞ্জাল, ধৌলাধর, এগুলো এগুলো কিন্তু অবস্থান করছে। পীর পাঞ্জালটা কিন্তু আমাদের শ্রীনগর, জম্মু কাশ্মীরে আছে। এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে শিবালিক বা অব হিমালয়, শিবালিক। শিবালিক হিমালয় বলতে আমরা কি বুঝবো? সেখানে আমরা দেখতে পাবো এটি হচ্ছে হিমালয়ের দক্ষিণতম এবং নবীনতম শ্রেণী। নেপাল, এই যে আমাদের নেপাল, ঠিক আছে, এই নেপালের কি বলছে যে নেপালের হচ্ছে চুরিয়া মুড়িয়া নামে পরিচিত রয়েছে আমাদের এই শিবালিক হিমালয়কে। নেপালের কি বলা হয়? চুরিয়া মুড়িয়া, ঠিক আছে। এবং হিমাদ্রি ও হিমাচল থেকে হিমবাহ, নদী, ক্ষয়প্রাপ্ত পদার্থ পাদদেশে সঞ্চিত করে সেই সঞ্চয়জাত পদার্থ নিয়ে এসে এই জায়গাটায় কি তৈরি হয়েছে? এই জায়গাটায় তৈরি হয়েছে আমাদের আমাদের ওই হিমাচল, এই শিবালিক হিমালয়টা তৈরি হয়েছে, ঠিক আছে। এবার দেখ একটা জিনিস লক্ষ্য করে, এখানে বলছে তৃতীয়বার কিন্তু ভূ আলোড়নের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। এই শিবালিক 2400 কিমি দীর্ঘ, মানে লম্বা, ঠিক আছে, রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটির সংকীর্ণ অংশ হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার সংকীর্ণ খাড়াই, ঠিক আছে। এই হচ্ছে গল্প। পর্যটন কেন্দ্র রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে, কি কি পর্যটন কেন্দ্র রয়েছে? যেমন আমরা দেরাদুন পাবো, ভারতের বৃহত্তম দুন বলা হয় দেরাদুনকে, ভারতের বৃহত্তম দুন। দুন কথার অর্থ হচ্ছে দুয়ার, দুন কথার অর্থ হচ্ছে দুয়ার, ঠিক আছে, বা দরজা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি আর কি, প্রচলিত ভাষা। চৌখাম্বা, কোটা, পাটলি, চুম্বি, ঠিক আছে, বিভিন্ন উপত্যকা পাওয়া যায়, মানুষ ঘুরতে টুরতে যায়, বেড়াতে বেড়াতে যায়। হ্যাঁ, এবার আমরা নেক্সট দিনকে আলোচনা করব যে দৈর্ঘ্য বরাবর এর ভূপ্রকৃতি কি রয়েছে, যেমন পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, ঠিক আছে। এবং আমরা আলোচনা করব যে পাহাড়ি অঞ্চলগুলো কিভাবে রয়েছে, এবং তারপর আসবো বৃহৎ সমভূমি অঞ্চল সম্পর্কে। এইভাবে কিন্তু আমরা আলোচনা করব, এটা আমরা নেক্সট দিনকে আলোচনা করব। তো এখান পর্যন্ত বোঝা গেল কিনা আমাকে একটু বল তোরা সকলে।
বোঝা গেছে? হ্যাঁ স্যার। উদিত, প্রথম থেকেই স্যার রেসপন্স করতে হবে তো, শুধু শুনলে হবে? তো এই হচ্ছে আমাদের বিষয় বা গল্প। এবার আমরা ফার্স্ট চ্যাপ্টারে বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপটা কি শুরু করব, না ওই ভারত থেকে যতক্ষণ পর্যন্ত বললাম তার প্রশ্ন দিয়ে দেবো? স্যার আজকে প্রশ্ন দিয়ে দিন। আচ্ছা, লেখ প্রশ্ন লেখ। ভারতের কয়টি সীমান্ত রেখা রয়েছে এবং সেটি কোন কোন রাষ্ট্রের মধ্যে দিয়ে প্রবেশ করেছে, বা কোন কোন রাষ্ট্রের সঙ্গে শেয়ারে রয়েছে, বা কোন কোন দেশের সঙ্গে শেয়ারে রয়েছে? রাষ্ট্র মানেই দেশ। ওকে, নেক্সট প্রশ্ন। ভারতের উত্তর ও দক্ষিণতম বিন্দুর নাম কি? সার্ক কি এর সমর্থনকারী দেশগুলির নাম কি? স্যার আর একবার বলুন। সার্ক কি? SAARC, সার্ক। সার্ক কি এর সমর্থনকারী দেশগুলির নাম লেখো। কালকে বুধবার হচ্ছে না? হ্যাঁ স্যার। তামিলনাড়ুর পূর্ব নাম কি ছিল? যা যা পড়ে গেলি না। পড়িসনি। রাজস্থানের পূর্ব নাম কি ছিল?
ভারতের প্রাকৃতিক পরিবেশ, বা লিখতে পারো ভারতের ভূপ্রাকৃতিগত পরিবেশ বিভাগগুলি বর্ণনা করো। সেখানে উত্তরের পার্বত্য অঞ্চল, বৃহৎ সমভূমি অঞ্চল এগুলো লিখতেই হবে। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলকে কয়টি ভাগে বিভক্ত করা হয় ও কি কি? হ্যাঁ, হ্যাঁ উদিত। উদিত, স্যার আগের কোয়েশ্চেনটা কত মার্কের ছিল? আগের কোশ্চেনটা কত মার্কের ছিল? আগেরটা ছিল 5 নাম্বারের, এইটা 3 নাম্বারের। স্যার প্রাকৃতিক পরিবেশের মধ্যে তো সবগুলোই পড়ছে। ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে সবকটাই পড়ে যাচ্ছে। এই ভূপ্রাকৃতিক বলছি, প্রাকৃতিক পরিবেশের মধ্যে সবকটাই পড়ছে। স্যার মানে ওই জন্য পার্বত্য অঞ্চল, মালভূমি, সমভূমি হ্যাঁ, সবই তো হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই বললাম। ওই জন্য 5 নাম্বার। আর ভারতের ভূপ্রাকৃতিক বিভাগটি আলোচনা করো, ওটা 3 নাম্বার। স্যার সংক্ষিপ্ত করে লিখতে হবে, যেটা বুঝছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বড় লেখার টাইম পাওয়া যাবে নাকি? সে তো ঘন্টা পড়ে যাবে, তাই না? ওকে, এবার এবার আসি, দুন কি? টিকা লেখো, দুন। তারপর লেখো কাশ্মীর উপত্যকা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার আমরা তাহলে ওই বহির্জাত প্রক্রিয়ার পার্টটা আরো আজকে বলবো না?
হ্যাঁ, স্যার বলে দিন অল্প। হ্যাঁ স্যার বলে দিন। ওকে। আমাদের হয়তো হিমবাহের কাজ হবে। তো ইংরাজিতে গ্লেসেরির শব্দের উৎপত্তি হচ্ছে ল্যাটিন গ্লেসেরিয়া এবং ফরাসি গ্লেসিরিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বরফ। অর্থাৎ হিমবাহ হচ্ছে বরফের নদী। যদি দেখি আমরা অতি শীতল অঞ্চলে স্থলভাগের উপর দিয়ে অভিকর্ষজ টানে কি হচ্ছে, অতি ধীর গতিতে প্রবাহমান যে জমাটবদ্ধ বরফের স্তূপকে আমরা হচ্ছে হিমবাহ বলছি। অর্থাৎ আমরা একটু আগেই দেখলাম যেখানে শিবালিক তোমার হচ্ছে হিমাচল হিমালয় ছিল, যেখানে সিয়াচেন হিমবাহের কথা আমরা এখানে উল্লেখ করেছি। সেখানে কি দেখতে পেয়েছি, সেখানে দেখতে পেয়েছি যে একটা বরফের স্তূপ বা বরফের চাই কি হচ্ছে, জমাট বাঁধছে এবং সেটা আস্তে আস্তে কি হচ্ছে, অভিকর্ষ অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। সেটাকেই আমরা কি বলছি, হিমবাহ বলছি। হিমবাহ সারা দিনে মাত্র কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার নিচে নামতে পারে। হ্যাঁ, বিশ্বের ক্ষুদ্রতম হিমবাহ হচ্ছে গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান, দিনে 46 মিটার নামতে পারে। এটা জেকবস ভ্যান বিশ্বের হচ্ছে গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান বিশ্বের দ্রুততম হিমবাহ। এবং ভারতবর্ষের আমরা যদি দেখতে পাই সিয়াচেন হিমবাহ। এবার এই হিমবাহের উৎপত্তিটা কিভাবে হয় সেটা আমরা দেখব। না, সুউচ্চ পর্বত এবং মেরু অঞ্চলে তুষারপাতের তুষারকণাগুলি একটি অন্যটির সঙ্গে কি হয়, পেঁজা তুলোর মতো আলগাভাবে লেগে থাকে। একটা অপরের সঙ্গে পেঁজা তুলোর মতো আলগাভাবে লেগে থাকে। এই সাদা রঙের আলগা তুষারকণাকে কি বলা হচ্ছে, নেভে বলছে। নেভে, দন্তনায়িকা ভয়িকা, নেভে। দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাই তুষারগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়। একটা অপরের সাথে আটকে গিয়ে বৃহৎ কেলাসে পরিণত হচ্ছে। একে ফ্রিন বলছে, ফ্রিন। ঠিক আছে। এবং তৃতীয় স্টেপে আমরা দেখতে পাবো তুষারপাতের ফলে উপরে স্থিত যে তুষারের চাপ, সেই তুষারের চাপে নিচের ফ্রিন ও নেভে আরো জমাটবদ্ধ হচ্ছে, আরো জমাট বেঁধে যাচ্ছে এবং শেষে সাদা দানাদার বরফ ও নীলচে বরফে পরিণত হচ্ছে। সাদা দানাদার বরফ বা নীলচে বরফে পরিণত হচ্ছে। অভিকর্ষ বলের টানে বরফের চাই ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, ফলে হিমবাহ কি হচ্ছে, এর ফলে হিমবাহ কিন্তু সৃষ্টি হচ্ছে। আর এই হিমবাহটা হিমযুগ, সেই হিমযুগের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিশেষ যে ভূতাত্ত্বিক যুগ, যেখানে উষ্ণতা হ্রাসের জন্য মহাদেশগুলি মহাদেশীয় হিমবাহ দ্বারা আবৃত হয়। মহাদেশগুলি মহাদেশীয় হিমবাহ দ্বারা আবৃত হচ্ছে। মহাদেশগুলো কি হচ্ছে, মহাদেশীয় হিমবাহ দ্বারা আবৃত হয়ে যাচ্ছে। এই শীতলতম যুগগুলিকে হিমযুগ বলছে। এই শীতলতম যুগগুলিকে কি বলা হচ্ছে, না হিমযুগ বলে ডাকা হচ্ছে। প্লিস্টোসিন উপযুগ, সেই যুগে 30 লক্ষ বছর, আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে 5 বার হিমযুগের আবির্ভাব হয়েছে, আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা উর্ম হিমযুগের পরবর্তী একটি উষ্ণ অন্তর্হিমযুগের শেষ অবস্থায় বসবাস করছি। এখন বর্তমানে আমরা কি করছি, না উষ্ণ অন্তহিমযুগের শেষ অবস্থাতে আমরা রয়েছি এবং সেখানেই বসবাস করছি। তো এই হচ্ছে ঘটনা, যে হিমবাহ সৃষ্টির যে ইতিহাস। এবং হিমবাহকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, প্রকারভেদ করেছি। বিজ্ঞানী H.W. আলমান, এই আলমান কিন্তু কি করেছেন, এটাকে 3টি ভাগে বিভক্ত করছেন। একটা বলছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, যেটা আমরা দেখতে পাই কি হিমশীতল যে উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্যে দিয়ে অভিকর্ষের টানে যখন নিচের দিকে প্রবাহিত হয়ে নেমে আসছে হিমবাহ, সেটাকে আমরা পার্বত্য হিমবাহ বলছি। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি পাদদেশীয় হিমবাহ, সেখানেতে আমরা কি দেখতে পাবো, না উচ্চ অক্ষাংশ বা সুউচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকা হিমবাহের পর্বত পাদদেশে বিস্তীর্ণ এবং সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি হচ্ছে সেটাকে পাদদেশীয় হিমবাহ বলছে, যেটা উপর থেকে নেমে এসে
পাদদেশ অঞ্চলেতে গিয়ে কি হচ্ছে, থেমে যাচ্ছে, সেই অংশটাকে আমরা বলছি পাদদেশীয় হিমবাহ। এবং মহাদেশীয় হিমবাহ, সেই মহাদেশীয় হিমবাহ বলতে কোনটাকে বোঝাচ্ছি আমরা, উচ্চ অক্ষাংশে মহাদেশ জুড়ে অবস্থানরত সুবিশাল এবং সুগভীর উত্তল বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলছে। অর্থাৎ সুবিশাল এবং সুউচ্চ অঞ্চলেতে আমরা দেখতে পাচ্ছি অঞ্চল জুড়ে যে গভীর উত্তল বরফের স্তূপকে আমরা কি বলছি, সেটা কি বলছি, মহাদেশীয় হিমবাহ। এই অংশটাকে আমরা কি বলা হচ্ছে, মহাদেশীয় হিমবাহ বলা হচ্ছে। নেক্সট দিনকে আমরা যেটা পড়ব যে হিমরেখা, হিমশৈল, ক্রেভাস, বার্কশুন্ড, হ্যাঁ, এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে উঠছে সেই সমস্ত ভূমিরূপগুলো সম্পর্কে। আশা করি এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখান পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আজকে আর কি কিছু ছিল? হ্যাঁ স্যার, বললেন বাংলা পড়াবেন। বাংলা বাংলার কোনটা ধরবো? স্যার আফ্রিকাটা হচ্ছিল, আফ্রিকাটা ব্যাকরণ করাবেন। ব্যাকরণ বললেন তো স্যার। ব্যাকরণটাই করাচ্ছি আজকে। ঠিক আছে। ব্যাকরণে কত দূর পর্যন্ত হয়েছিল? হ্যাঁ, কর্তৃকারকের ভাগটা হয়ে গিয়েছিল। কর্মকারকটা শুরু হয়েছিল। কর্মকারকের কটা হয়েছিল? মোট 5টা। স্যার বলছি একবার। স্যার উদ্দেশ্য কর্ম বিধা কর্মটা হয়েছিল, মুখ্য কর্ম গৌণ কর্ম হয়েছিল, সমধাতুজ কর্ম হয়েছিল, হ্যাঁ, বাক্যাংশ কর্ম হয়েছিল, হ্যাঁ উপবাক্য কর্ম হয়েছিল। উহ্য কর্ম, অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম আর কর্মের বিস্পা, এইগুলো বাকি আছে। হ্যাঁ কর্মটা আজকে শেষ করে দিচ্ছি। ও উহ্য কর্ম থেকে হচ্ছে। উহ্য কর্ম জিনিসটা কি? বলছে বাক্যে সকর্মক ক্রিয়ার কর্ম উহ্য থাকলে সেই কর্মকে উহ্য কর্ম বলা হচ্ছে। মানে একটা বাক্য রয়েছে, সেই বাক্যের মধ্যে সকর্ম ক্রিয়ার কর্মটা, যে সকর্ম বলতে যে নিজে কাজ করছে, সেই কর্মের যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটাই যদি অর্থাৎ কর্মটাই যদি উহ্য থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? উহ্য কর্ম বলবো। যেমন আমরা বলতেই পারি যে সবাই এখন পড়ছে, তাহলে আমরা পড়ছে বলতে কোনটাকে আমরা পড়ি, কোন জিনিস? আমরা বলি না যে সবাই এখন পড়ছে, ঠিক আছে? তাহলে পড়ছে মানে সে নিশ্চয়ই বই পড়ছে, তাহলে বইটা হচ্ছে এখানে উহ্য, সে কারণের জন্য এটা হচ্ছে উহ্য কর্ম। আবার যদি আমি বলতে পারি সে বা আমি বলতে পারি যে সায়ন্তিকা গাইছে, তাহলে গাইছে বলতে কি গাইছে? সে গান গাইছে, গান। তাহলে এখানে গানটা হচ্ছে উহ্য আছে, সে কারণের জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে উহ্য কর্ম। অর্থাৎ সেই হচ্ছে সকর্ম, সেটাকেই হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, অথচ সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা সম্পর্কে আশা করি কারো ডাউট থাকার কথা নয়, হ্যাঁ কি না? না স্যার। নেক্সট আসছি আমরা অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম জিনিসটা কি? অসমাপিকা ক্রিয়া যখন কর্মের মতো আচরণ করে, অসমাপিকা ক্রিয়া, তাহলে ক্রিয়া হচ্ছে দু রকম, একটা সমাপিকা, একটা অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া যখন কর্মের মতো আচরণ করে তখন তাকে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলা হয়। যেমন খোকা এখন হাঁটতে শিখেছে,
তাহলে এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি এই হাঁটতে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। তার মানে খোকা আগে হাঁটতে পারতো না, এখন সে হাঁটতে শিখেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অসমাপিকা ক্রিয়া যখন হবে তখন কর্মের মধ্যে আচরণ করবে। ঠিক আছে, একটা আচরণগত ব্যাপার আমরা এখানে লক্ষ্য করব। যেমন বাচ্চাটি এখন বলতে শিখেছে, তাহলে বলাটা আগে বলতে পারতো না, এখন সে নতুন করে শিখলো। তাহলে নতুন করে যেটা শিখলো সেটাই হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। তুমি কি যেতে পারবে? তোমার যাওয়া ওখানে সম্ভব হতেও পারে বা নাও হতে পারে। তুমি আসতে পারবে কি না পারবে সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত মতামত, তোমার টাইমের উপর ডিসিশন করছে। সেই কারণে এই যেতেটা হয়ে গেল কি এখানে অসমাপিকা ক্রিয়া রূপী কর্ম। বা আমি এরকম বলতে পারি আমি খেতে ভালোবাসি। এখানে খাওয়াটা মানে খেতেটা হচ্ছে তলায় দাগ দেওয়া আছে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। কেন? কারণ আমি খেতে ভালোবাসি, অর্থাৎ আমার ভালোবাসাটা কোনটা না খাওয়াটা। অর্থাৎ আমি আগে সেটাকে আমি অপছন্দ করতাম বা না অপছন্দ করতাম, অর্থাৎ আচরণ, কোনো কিছুর ওপর আমার যে আচরণটা আসছে সেই আচরণগত বিষয়টা যখনই চলে আসবে সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। নেক্সট আসছি কর্মের বিস্পা। একই কর্ম একাধিক বার ব্যবহৃত হলে, অর্থাৎ একই কর্ম পুনরাবৃত্তি হলে তাকে আমরা কর্মের বিস্পা বলছি। যেমন যা যা আনতে বলেছিলাম এনেছো, যা যা আনতে বলেছিলাম এনেছো, তাহলে যা যা দুবার বসছে। বা আমি বলি কথাটা জনে জনে বলছে, জনে জনে, যখন এই ধরনের থাকবে তখন সেটা হচ্ছে কর্মের বিস্পা, অর্থাৎ একই কর্ম দুবার রিপিটেশন হয়ে আসছে। ঠিক আছে, তোকে যা যা করতে বলেছিলাম করেছিস, তার মানে যা যা। তাহলে এখানে হচ্ছে কর্মের বিস্পা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ একই কর্ম যখন একাধিকবার ব্যবহৃত হচ্ছে দেন আমি তখন সেটাকে কি বলছি, তখন আমি সেটাকে বলছি হচ্ছে কর্মের বিস্পা। ক্লিয়ার? লাস্ট আসছি কর্ম কর্তৃবাচ্যের কর্ম। এটা লাস্ট আছে, কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কর্ম যেখানে কর্তার ভূমিকা নেই, কর্ম যেখানে কর্তার ভূমিকা নেই, অর্থাৎ কর্ম যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে, কর্ম যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে সেই কর্মটি হচ্ছে কি কর্ম কর্তৃবাচ্যের কর্ম। যেমন সীতাকে ভালো দেখাচ্ছিল, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি কর্ম যেখানে কর্তার ভূমিকা নেই, অর্থাৎ এখানে কর্তা কোনো রকম ভাবে ভূমিকা পালন করছে না, আমাদের সীতা এখানে কিন্তু কোনো রকম ভূমিকা পালন করছে না, সে সেজেগুজে রয়েছে, তাকে দেখতে শুনতে খুব ভালো লাগছে। তো বলছে যে কর্ম সেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করছে, তার মানে সে রিপ্রেজেন্ট করছে নিজেকে, দেখো আমাকে কেমন দেখতে লাগছে, সে কিন্তু বলছে না, অথচ সেজে বেরিয়ে পড়েছে। এবার পাবলিক কি বলছে, তাকে দেখে বলছে না ওকে দেখতে ভালো লাগছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সীতা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কেন? কারণ সেই হচ্ছে ফেস ভ্যালু, সেই হচ্ছে তার মুখ। ঠিক আছে, তার মুখটা দেখে বাকিরা মনে করছে না খুব ভালো সেজে বেরিয়েছে, অথচ সে বেরিয়েছে যে সেজে, সেটা কিন্তু কোনো রকম ভাবে নিজে ভূমিকা পালন করছে না, অপরজন তাকে দেখে বলছে যে না ও খুব ভালো দেখতে লাগছে, সেই কারণে বলছে এটাকে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। আশা করি বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ওকে, আমরা স্যার নেক্সট দিন আর একটা হ্যাঁ আছে স্যার, আরেকটা বলো বলো বলো। হ্যালো, আছে, ওটা আমি বলিনি যে অক্ষুণ্ণ কর্মটা কি হয়। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ বলছি অক্ষুণ্ণ কর্ম একটা আছে, সে বল দিন একবার।
অক্ষুণ্ণ কর্ম। হ্যাঁ, আরে ওটা একবার পাঠাও তো আমাকে। ঠিক আছে। নেক্সট দিনকে আমরা এই করণ কারকটা করব। অক্ষুণ্ণ কর্মটা পাঠাও একবার আমাকে। পাঠিয়েছি স্যার। হ্যাঁ, দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আমাদেরকে একটা জিনিস ভালো করে দেখতে হবে যে অক্ষুণ্ণ কর্ম জিনিসটা আসলে কি জিনিস। তো দেখো, একটা জিনিস আমি বলি, এখানে অক্ষুণ্ণ কর্ম বলতে যে জিনিসটাকে বোঝানো হচ্ছে, এখানে দুটো আমরা অপশন পাচ্ছি। অক্ষুণ্ণ কর্মর ক্ষেত্রে আমরা কটা অপশন পাচ্ছি? অক্ষুণ্ণ কর্মর ক্ষেত্রে আমরা দুটো অপশন পাচ্ছি। সেগুলো কি কি? সেই কি কি বলতে গেলে বা জিনিসটা আমাদেরকে জানতে গেলে সেটা আমরা মেন ফোকাসে আসবো। বলছে যে এই কি কি অপশন যদি আমরা দেখি বা দেখার চেষ্টা করি, তাহলে আমরা সেখানে বুঝতে পারছি যে দ্বিকর্ম দ্বিকর্ম ক্রিয়াযুক্ত, মানে দু রকমেরই কাজ করবে। ঠিক আছে? বাক্যকে যখন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করা হয়, মানে কর্তৃবাচ্যে ছিল কোনো একটা বাক্য, সেটাকে যখন কর্মবাচ্যে রূপান্তরিত করা হয়, তখন সেটাকে কি বলা হচ্ছে? কর্তৃবাচ্যের কর্ম দুটি কর্মবাচ্যে অক্ষুণ্ণ থাকলে সেই কর্ম দুটিকে অক্ষুণ্ণ কর্ম বলা হয়। অ্যাকচুয়াল এই অক্ষুণ্ণ কর্ম, ঠিক আছে, এই অক্ষুণ্ণ কর্ম যেটা আমরা বলছি সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্মটা কি বলা হচ্ছে? কর্ম কর্তৃবাচ্যের কর্ম, যেটা একটু আগে আমি আলোচনা করলাম। যেমন বলছে এখানে যে বাবা ছেলেকে চিঠি লিখছেন, তাহলে আমি দেখতে পাচ্ছি বাবার দ্বারা ছেলেকে চিঠিটা লেখা হচ্ছে, সেটা হচ্ছে কর্মবাচ্য। আর বাবা চিঠিটা লিখছে, সেটা হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে বাবা ছেলেকে চিঠি লিখছেন, বাক্যটা আছে কর্তৃবাচ্যে, বাবার দ্বারা ছেলেকে চিঠিটা লেখা হচ্ছে বা হয়েছে, সেটা হচ্ছে কর্মবাচ্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যে ছেলেকে উদ্দেশ্য করে বাবা কিন্তু চিঠিটা লিখছে, আর চিঠি হচ্ছে কাজ করছে। এখানে চিঠিটা হচ্ছে কাজ করছে, মানে চিঠি পৌঁছাচ্ছে কোথায়? কার কাছে? ছেলের কাছে। তো কর্ম দুটি দ্বিতীয় বাক্যে অক্ষুণ্ণ রয়েছে। এখানেতে অক্ষুণ্ণ বলতে না ভেঙে যাওয়া, ক্ষুণ্ণ মানে হচ্ছে ভেঙে যাওয়া, অক্ষুণ্ণ কথার অর্থ হচ্ছে না ভাঙা, মানে গোটা থাকা। ঠিক আছে? এখানে কাজটা কিন্তু আলটিমেটলি প্রপারলি ভাবে হচ্ছে, অর্থাৎ বাবার দ্বারা ছেলেকে চিঠিটা লেখা হচ্ছে। তাহলে এখানে বাবা যখন লিখতে বসছে, উদ্দেশ্য করছে কাকে? ছেলেকে। লিখছে কি? চিঠি। সে কারণের জন্য এখানে বলা হচ্ছে বাবার দ্বারা কাজটা সম্পন্ন করা হচ্ছে, এটা একটা ব্যাপার। আর চিঠিটা পৌঁছাবে কার কাছে? ছেলের কাছে পৌঁছবে। তাহলে দুটোই হচ্ছে এখানে কর্ম। সে কারণের জন্য বলা হচ্ছে এখানে এই বাক্যর ক্ষেত্রে যে এটা অক্ষুণ্ণ রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় অক্ষুণ্ণ কর্ম। বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে বাক্য চেঞ্জ হচ্ছে কিন্তু কর্ম একই থাকছে, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। বাক্য চেঞ্জ হচ্ছে কিন্তু কর্মটা একই থাকছে। সেটাই হচ্ছে অক্ষুণ্ণ কর্ম। এখান স্যার, পর্যন্ত আশা করি কর্মবাচ্য আর কর্তৃবাচ্যের চেঞ্জটা কি ইংলিশে ভয়েস চেঞ্জের মতো? অনেকটা
কারণ অ্যাকচুয়াল হচ্ছে আমাদের বাংলার গ্রামারের সাথে ইংরাজি গ্রামারের অনেক মিল রয়েছে। যেমন আমরা দেখি না সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট, তেমন এখানে আমরা দেখি বিশেষ্য, বিশেষণ, পাই না? হ্যাঁ স্যার। সেই হচ্ছে বিষয়। তো বলো, এখানে পর্যন্ত সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো